সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি আবার ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। কোষে দেখি 20 অঙ্ক নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি। আজকের আমরা করব কোন কোন অঙ্কগুলো করব তোমরা এখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব 9, 10 এবং 11 দাগের সবকটা এমসিকিউ কিন্তু আজকে আমরা করে ফেলবো। আর আগের দুটো ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম পুরো 1-এর দাগ থেকে, পুরো একদম 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো, চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম কিন্তু হলো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, কত পেজ নাম্বার? পেজ নাম্বার কিন্তু হলো 276। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব, একদম প্রথমেই চলে যাব 9-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো আজকে কিন্তু আমরা স্টার্ট করে ফেলবো 9-এর দাগের অঙ্কটা থেকে। তাহলে দেখি 9-এর দাগের অঙ্কে ঠিক কি বলেছে আমাদের কাছে। দেখো 9-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটি ত্রিভুজের কি বলে দিয়েছে, 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত কত বলে দিয়েছে দেখবে, 4, -3, -5, 2 এবং x, y। ঠিক আছে, তারপরে দেখবে বলে দিয়েছে যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে x এবং y এর মান আমরা নির্ণয় করি। আচ্ছা, অঙ্কটাতে আমরা একটু একটু করে ব্যাপারটাকে বুঝি। প্রথমে বলে দিয়েছে ত্রিভুজের ভরকেন্দ্র, এই শব্দটুকুর মানে আগে আমরা উদ্ধার করে ফেলি। দেখো ত্রিভুজের ভরকেন্দ্র মানে কি তোমরা কিন্তু সবাই জানো। ভাবো এইরকম একটা ত্রিভুজ রয়েছে, এর ভরকেন্দ্র কোনটা হয় বলো তো? এই মধ্যমা এবং এই মধ্যমাটা যে বিন্দুর ওপর দিয়ে যায় সেই বিন্দুটাকে আমরা কি বলি? বলি কিন্তু ভরকেন্দ্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ভরকেন্দ্র কথার মানে কি। ঠিক আছে, এইবারে দেখো বলে দিয়েছে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি বলেছে তোমরা দাগ দেবে কিন্তু। বলে দিয়েছে যদি ত্রিভুজটির ভরকেন্দ্র হয় মূল বিন্দু। আচ্ছা তোমাদেরকে বলি, এখানে এই চ্যাপ্টারে আমি যতগুলো ত্রিভুজ, চতুর্ভুজ যাই আঁকি না কেন, এই আঁকাগুলো সমস্ত কিছু আঁকা কোথায় আঁকা হচ্ছে বলো তো? সমস্ত কিছু আঁকা কিন্তু গ্রাফ পেজের মধ্যে আঁকা হচ্ছে। এই যত ত্রিভুজ আঁকা হচ্ছে সব কিন্তু কোথায় আঁকা হচ্ছে? গ্রাফ পেজের মধ্যে, লেখচিত্রর যে কাগজ থাকে সেই কাগজের মধ্যে আঁকা হচ্ছে। তো দেখো বলে দিয়েছে একটা ত্রিভুজ রয়েছে। তাহলে দেখো আমরা না এখানে আগে একটা লেখচিত্র যেরকমভাবে গ্রাফ পেজে আঁকে না, সেরকম আমি একটা গ্রাফ পেজে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এঁকে নিচ্ছি। হ্যাঁ, তো ভাবো এইগুলো হলো কি এক্স অক্ষ এক্স, আর এখানে দিচ্ছি কি এক্স ড্যাশ। তো প্রথমে আমরা দেখো এখানে লিখছি ওয়াই ড্যাশ। এরকমভাবে কি করে গ্রাফ পেজের মধ্যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কেটে নেয়। তারপরে দেখবে বলে দিয়েছে একটা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, একটা ত্রিভুজ রয়েছে, ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এরকমভাবে একটা ত্রিভুজ রয়েছে। ত্রিভুজটার ভাবো আমি একটা নাম দিচ্ছি, ভাবো এই নাম দিলাম এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি সি। আচ্ছা, এই যে এ বি সি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত কত বলে দিয়েছে? বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক দেখবে বলে দিয়েছে 4, -3, তাই না? অঙ্কের মধ্যে বলে দিয়েছে। বি বিন্দুর স্থানাঙ্ক দেখবে কত বলে দিয়েছে? -2, কি বলে দিয়েছে? 2, -2, দিয়ে 2। এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে বলো তো? বলে দিয়েছে এক্স, দিয়ে ওয়াই। আর কি বলে দিয়েছে? এই ত্রিভুজটার ভরকেন্দ্র মূল বিন্দু। ভরকেন্দ্র মানে আমি তোমাদেরকে কি বলেছি? ভরকেন্দ্র মানে হলো এই মধ্যমাগুলো যে জায়গাটা দিয়ে যায় সেই জায়গাটাকে আমরা কি বলি? ভরকেন্দ্র। তাহলে ভাবো আমি এখানে না মধ্যমা আঁকি, এই দেখো এই মধ্যমা, এই দেখো কার ওপর দিয়ে গেল মধ্যমাটা? মূল বিন্দুর ওপর দিয়ে। আবার দেখো এই মধ্যমাটাও ভাবো এখান দিয়ে গেল মূল বিন্দুর ওপর দিয়ে, আবার এখান দিয়ে গেল। তাহলে দেখো তিনটে মধ্যমাই কার ওপর দিয়ে যাচ্ছে? দেখো মূল বিন্দুর ওপর দিয়ে, দেখতে পাচ্ছ মূল বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে। মূল বিন্দু মানে বুঝতে পেরেছো তো কোন জায়গাটা? এই যে এই জায়গাটা। আর মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয় আমরা সবাই জানি কিন্তু। দেখো মূল বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হয়, সর্বদা মনে রাখবে 0,0। এটা কিন্তু তোমরা সবাই জানো, মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয়? 0,0। তাহলে তোমরা দেখতে পেলে ভরকেন্দ্রটা কিভাবে হলো মূল বিন্দু। কারণ দেখো এই যে তিনটে মধ্যমা, দেখো তিনটে মধ্যমাই কিন্তু মূল বিন্দু, মানে 0,0 ওপর দিয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা কীরকমভাবে করব খুব ভালো করে দেখবে। ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়। তো দেখো তোমরা, আমি না প্রথমেই এখানে লিখছি প্রশ্নানুসারে। দেখো আমি এখানে প্রথমেই লিখছি প্রশ্নানুসারে বলে লিখলাম। আরেকটা জিনিস দেখবে, আমি এই দিকে লিখছি 0,
কমা দিয়ে লিখছি 0। তাহলে তোমরাই বলো 0,0 কিসের মান? তোমরাই বলো 0,0 কিসের মান? 0,0 হলো কিন্তু এই ত্রিভুজটার যে ভরকেন্দ্র তার স্থানাঙ্ক। আবারও বলছি, ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? এই ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,0। তাহলে দেখো, আমি যদি এই দিকে ভরকেন্দ্রের স্থানাঙ্ককে লিখি, তাহলে আমাকে সমান চিহ্নের এই দিকে কি লিখতে হবে? ভরকেন্দ্রের স্থানাঙ্কের যে সূত্র সেইটাকে আমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্কের যে সূত্র। এবারে ভরকেন্দ্রের স্থানাঙ্কের কি সূত্র বলো তো? দেখো আমি আরেকটু এই দিক করে লিখছি, দেখো আমি আরেকটু এই দিকে করে লিখছি, হ্যাঁ। 0,0 কি লিখলাম? ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এই ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক বা এই ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই দিকে যদি আমি ভরকেন্দ্রের স্থানাঙ্ক লিখি, তাহলে আমাকে এই দিকে কি লিখতে হবে? ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। বোঝা গেল? তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কের যে সূত্র সেটা কি? দেখো, ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হলো, তো তাহলে দেখো ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি, খুব ভালো করে মনে রাখবে, x1 প্লাস x2 প্লাস x3, তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ। ঠিক আছে, এই হলো ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। আরেকটা দেখো ভালো করে তোমরা, দেখো y1 প্লাস y2 প্লাস y3, এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? পেয়ে যাব কিন্তু ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এবং যেটা বলেও দিয়েছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত বলে দিয়েছে? মূলবিন্দু। তাই জন্য মূলবিন্দু মানে কি? 0,0। তাহলে এবারে এখানে x1 y1 এগুলোর মানে কি? দেখো, এই হলো x1, এই হলো y1, দেখো এই হলো x2, এই হলো y2, এবং এই দেখো এইটা হলো কি বলতো? এইটা হলো x3 এবং এইটা হলো কি বলতো? y3। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে মানগুলোকে বসিয়ে ফেলি, তাহলেই দেখো আমাদের অঙ্কটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এইভাবে করব। দেখো, এই যে কমা দেখতে পাচ্ছ তো, কমার এই দিকের ভগ্নাংশ, অর্থাৎ কমার এই দিকে যে প্রথম ভগ্নাংশ আর কমার এই দিকের প্রথম সংখ্যাটাকে আগে আমরা লিখব। অর্থাৎ আমরা এইভাবে আগে লিখবো, হ্যাঁ, x1 x2 প্লাস x3 বাই কত? 3 সমান সমান, আগে আমরা কি লিখবো? এই যে এই শূন্যটাকে আগে আমরা লিখবো। ঠিক আছে, বোঝা গেল? তারপরে আমরা কি করব? তারপরে আমরা এদিকে একটা দাগ কেটে নিই। দাগ কেটে নিয়ে আমরা কি করব বলো তো? কমার আমি কোন দিকটা লিখলাম? এই দিকটা লিখলাম, এক্সটা। এবারে ওয়াই এর অংশটাকে লিখব, অর্থাৎ দ্বিতীয় অংশটাকে। এখানে দেখো এই অংশটা কি লেখা আছে? y1 প্লাস y2 প্লাস কি লেখা রয়েছে? y3 বাই কি 3, তাই না? আশা করি বুঝতে পারলে তোমরা। সমান সমান, তাহলে দেখো আমি দ্বিতীয় অংশটা লিখেছি, কমার প্রথম অংশটা এই দিকে লিখলাম, কমার দ্বিতীয় অংশটা এখানে লিখলাম। তাহলে এবারে দ্বিতীয় এই পারের নাম্বারটা কি রয়েছে? 0, তাই না? তাহলে চলো এবারে আমরা মানগুলোকে কিন্তু বসাতে লাগি। যেমন দেখো এখানে রয়েছে x1 মানে কি? দেখো x1 মানে হলো কিন্তু 4, দেখতে পেয়েছো? তাহলে আমরা লিখবো কি? 4 যোগ কি করব এবারে? দেখো x2 মানে এই দেখো -5। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? x2 এর জায়গায় -5, মাইনাসে কোনো সংখ্যা থাকলেই না আমরা সেটাকে ব্র্যাকেট করে লিখবো। ঠিক আছে, এবারে দেখো রয়েছে x3। আচ্ছা, x3 এর মান কত? x3 এর মান হলো x বাই 3 সমান সমান কি? 0। তো ব্যাপারটা কি দাঁড়ালো? প্রত্যেকটা বিন্দু a b c প্রত্যেকটার প্রথম সংখ্যাকে নিয়ে আমরা যোগ করব। ঠিক আছে, দেখো a এর প্রথমে কে রয়েছে? 4, b এর প্রথমে দেখো কে রয়েছে? -5, আর দেখো c এর প্রথমে কে রয়েছে? x। এই তিনজনকে দেখো নিয়ে যোগ করব, করে 3 দিয়ে ভাগ করব। বোঝা গেল? আবার একইভাবে এই সাইডে তোমরা দেখো, এবারে আমরা কি করব? দেখো এই যে a এর সেকেন্ড সংখ্যাটাকে নেব, b এর সেকেন্ডের সংখ্যাটাকে নেব, c এর সেকেন্ডের সংখ্যাটাকে নেব। দেখো কেমন হবে? দেখো y1 মানে এই দেখো y1 মানে হলো -3, তাই না? তাহলে এই হলো y1 প্লাস y2 মানে কি? এই দেখো y2 মানে এই দেখো 2। দেখো প্রত্যেকটা সেকেন্ডের সংখ্যাটাকে কিন্তু আমরা নিচ্ছি। y3 মানে কি? এই দেখো y3 মানে হলো শুধু y। ঠিক আছে, তাহলে প্রত্যেকের সেকেন্ডের সংখ্যাটাকে কিন্তু আমরা নিলাম। ঠিক আছে, এইবারে দেখো আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে দেখি তো কি হচ্ছে। দেখো 4 প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে দেখো হচ্ছে 0। তাহলে তোমরাই বলো এবারে কি হবে? ভালো করে এবার কিন্তু তোমরা দেখবে। দেখো এই 3টা একটা দাগের নিচে রয়েছে, দেখো এই দাগের নিচে রয়েছে 3, অর্থাৎ 3 ভাগ অবস্থায় আছে। এই দিকে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। আর 4 থেকে 5 বিয়োগ করলে কত হবে? -1।
দেখো মাইনাস কেন বসালাম, 5 বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাকে কিন্তু বসাতে হয়, প্লাস এক্স। আর 3টা দেখো নিচে রয়েছে, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, তাহলে 3 দাগের নিচে রয়েছে ভাগ, এই দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে শূন্যের সঙ্গে 3 কী হবে গুণ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখি, -1 প্লাস এক্স, তাহলে দেখো শূন্যের সঙ্গে 3কে গুণ করলে কত হবে 0। এবারে তোমরা দেখো -1 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু +1, বোঝা গেল। তাহলে এই দিকে -1 এই দিকে চলে গেলে কি হয়ে যাবে +1। তো প্লাসটা কিন্তু আমি আর লিখছি না, শুধু 1 লিখছি। হ্যাঁ, একইভাবে এবার এই সাইডটা করি আমরা। দেখো -3 আর -2 কত হবে, -1, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1, যেহেতু 3 বড় তার আগে যে চিহ্নটা সেটাকে বসাবো। আচ্ছা এবারে দেখো এই 3টা দেখো দাগের কোথায় রয়েছে, নিচে, নিচে মানে কি ভাগ, তাহলে এই দিকে চলে গেলে কি হয়ে যাবে, ভাগের উল্টো হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না? আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো শূন্যের সঙ্গে 3 গুণ করলে কি হবে বলো তো, 0 হবে। আবার দেখো ওয়াই এদিকে যেমন আছে থাক, -1 সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হয়ে যাবে +1, বোঝা গেল। তো প্লাসটা আর লেখার দরকার নেই, শুধু 1 বলেই আমি লিখছি। তাহলে দেখো আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম কি 1, আর ওয়াই এর মানও পেয়ে গেলাম কিন্তু 1। দেখো এই দেখো এক্স এর মানও পেয়ে গেছি 1, ওয়াই এর মানও পেয়ে গেছি 1। আমাদের কাছে তো শুধু এটাই জানতে চেয়েছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মান আমি পেয়ে গেলাম, কত পেলাম, এক্স এর মানও পেয়েছি 1, ওয়াই এর মানও পেয়েছি 1। তাহলে চলো আমরা উত্তর লিখব যে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে আমরা লিখব এক্স ও ওয়াই এর মান, এক্স ও ওয়াই এর মান কত লিখবো আমরা, 1 কমা দিয়ে লিখবো আবার 1, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল এক্স এর মান 1, ওয়াই এর মানও কিন্তু 1। তাহলে এই হয়ে গেল আমাদের 9 দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব 10 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক -1,5, বি বিন্দুর স্থানাঙ্ক 3,1, সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 5,7, ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু। তারপরে দেখবে বলে দিয়েছে ডিইএফ যথাক্রমে বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা তাহলে আমরা যদি একটু একটু করে আঁকি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে দেখি তো। প্রথমে দেখো আমি এখানে একটা ছবি আঁকছি, একটা ত্রিভুজ আঁকছি। দেখো ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলোর নাম কি কি বলে দিয়েছে, এ, এই জায়গাটা হলো বি এবং এই জায়গাটা হলো সি, এবং প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেখবে বলে দিয়েছে -1,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেখবে কত বলে দিয়েছে 3,1, তারপরে দেখবে সি বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে 5,7, তাই তো। এবারে দেখো বলে দিয়েছে ডিইএফ যথাক্রমে বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে বলে দিয়েছে ডি, এটা কার মধ্যবিন্দু হবে, বিসি, তাই না। তাহলে বলে দিয়েছে ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমি এই দিলাম বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি। তারপরে দেখবে বলে দিয়েছে ই হবে সিএ বাহুর মধ্যবিন্দু, তাহলে দেখো ই হলো সিএ বাহুর মধ্যবিন্দু। আচ্ছা সিএ তো এখানে হবে, সরি সিএ হবে এই জায়গাটাতে, ঠিক আছে। এই হলো সি এ বাহুর মধ্যবিন্দু। এই দেখো সি আর এ বাহুর মধ্যবিন্দু দেখবে কি বলে দিয়েছে ই, তাহলে এই দেখো আমি এখানে লিখছি কি ই। তারপরে দেখবে বলে দিয়েছে এফ হলো এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই দেখো এই তো এ আর বি, তার মধ্যবিন্দু হলো এই যে কি এফ, ঠিক আছে। তাহলে আপাতত আমরা মধ্যবিন্দুগুলোকে লিখলাম। এরপরে বলে দিয়েছে ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেই এবং দেখাই যে ত্রিভুজ এবিসি সমান সমান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে। আচ্ছা আমরা আগে স্টার্ট করব ত্রিভুজ। আমরা এখানে কিন্তু আপাতত একটাই দেখতে পাচ্ছি, একটাই ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং সেই ত্রিভুজটার নাম তোমরা দেখতেই পাচ্ছ এ বি সি, তোমরা দেখতে পাচ্ছ তো এরকম। তাহলে ভাবো এই বিন্দুগুলো এখন নেই, বাদ দাও, এই বিন্দু ফিন্দু এখন কিচ্ছু নেই, বাদ দাও। আমরা এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি একটাই মাত্র ত্রিভুজ, যে ত্রিভুজের নাম হলো এ বি সি। এই ত্রিভুজটার আগে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে চলো আমরা আগে এরকমভাবে লিখব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আগে আমরা নির্ণয় করে ফেলি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা কিন্তু সবাই জানো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, 1/2 মোড। তারপরে আমরা কি করি বলো তো,
তারপরে তোমরা এগুলো সবাই জানো, আমরা প্রথমে এখানে লিখে নিই কিন্তু x1 y1, তারপরে আমরা এখানে কি লিখি x2 y2, তারপরে আমরা এখানে কি লিখি x3 y3, আবার আমরা এইগুলোকে রিপিট করি, এই যে x1 y1কে আবার আমরা রিপিট করি, তারপরে এই x2 y2কেও কিন্তু আবার আমরা রিপিট করি। তাহলে দেখো কীরকমভাবে হবে, প্রথমে এটাকে নেব, তার থেকে যাব এখানে, তারপরে y2 থেকে কোথায় যাব, যাব নিচে এই যে y3তে, তাহলে সেইটুকুনি আমরা করে ফেলি x1, তাহলে দেখো x1, তারপরে এখানে কি হবে, হবে y2 মাইনাস, এই তো y2 মাইনাস, এখানে দেখো কী রয়েছে y3, এটা কিন্তু তোমরা সবাই জানো। তারপরে আমরা আবার কি করি, যোগ চিহ্ন দিই, তারপরে দেখো আবার নিচে কত রয়েছে, নিচে দেখো রয়েছে এই দেখো কি রয়েছে x2, তাহলে এই x2 থেকে আমরা কোথায় যাব, এবারে x2 থেকে যাব এইখানে, এবং এখান থেকে যাব নিচে, এই যে নিচে কে রয়েছে y1, তাহলে চলো সেটাকেই আমরা করে ফেলি x2, সেখান থেকে আমরা কোথায় যাব y3 মাইনাস y1, তারপরে দেখো আবার দেখো আমরা কি করি, এখানে দেখো রয়েছে x3, তাহলে x3 থেকে যাব এই যে y1-এ x3, সেখান থেকে কোথায় যাব আমরা y1 মাইনাস, সেখান থেকে দেখো এবার নিচে যে রয়েছে y2, এই তো আমরা জানি সূত্রটা ত্রিভুজ নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। তাহলে চলো মানগুলোকে এবারে আমরা জাস্ট বসাবো ধরে ধরে। তাহলে দেখি এখানে কত হচ্ছে, আগে আমি এখানে লিখে নিই, এটা হলো x1, এটা হলো কি y1, এটা হলো x2, এটা হলো y2, তারপরে দেখো এই হলো x3, এই হলো y3, ঠিক আছে। তাহলে x1 এর জায়গায় কত বসাবো, x1 মানে হলো -1, চলো বসাবো -1, y2 এর জায়গায় কত বসাবো, এই দেখো y2 মানে 1 হবে তাই না, 1 মাইনাস y3 এর জায়গাতে কি হবে, y3 এর জায়গায় হবে কিন্তু 7, তাহলে চলো আমরা লিখবো 7 প্লাস, আবার দেখো রয়েছে x2 এর জায়গাতে কত বসাবো, এই দেখো x2 মানে হলো 3 তাই না, তাহলে এখানে বসাবো 3, y3 এর জায়গাতে কত বসাবো, y3 এর জায়গাতে বসাবো 7, তারপরে মাইনাস, এবারে কি রয়েছে y1, তাহলে y1 এর জায়গাতে আমরা কত বসাবো, দেখো 5, y1 এর জায়গাতে দেখো রয়েছে 5, তারপরে প্লাস, আবার দেখো এখানে কি রয়েছে x3 এর জায়গাতে আমরা কত বসাবো, 5 বসাবো, তাহলে চলো 5, এবারে দেখো এখানে কি রয়েছে y1, তাহলে y1 এর জায়গাতে আবার আমরা কত বসাবো, 5 বসাবো, মাইনাস এখানে রয়েছে দেখো y2 এর জায়গাতে কত বসাবো, এই দেখো y2 মানে হলো এই যে 1, তাহলে এই কিন্তু হয়ে গেল। তাহলে দেখি এখানে আমরা কত পাচ্ছি, এখানে তো গুণ চিহ্ন দেবো, 1 থেকে 7কে বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু -6, মাইনাস হলেই ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে। আবার গুণ চিহ্ন দেবো, 7 বিয়োগ 5 কত হবে 2, আবার এখানে দেখবে 5-এর পরে কী চিহ্ন, গুণ চিহ্ন, 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি দেখি তো, 1 গুণ 6 কত হবে, 6-কে 6, আচ্ছা দেখো 1-এর আগে কী চিহ্ন, মাইনাস, আর 6-এর আগেও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস, আবার এইদিকে দেখো তোমরা কত হচ্ছে, 3 দুগুণে কত 6 তাই না, আবার দেখো এখানে 5 আর 4 গুণ করলে কত হবে, 20 হবে, বুঝতে পারলে। তাহলে এইবারে ভালো করে তোমরা দেখবে 1/2, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 6 আর 6 যোগ করলে কত হবে 12, 12 আর 20কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 32, তাই না। তাহলে এবার আমি আর মোট চিহ্নটা দিচ্ছি না, এখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন, সেই গুণ চিহ্নটাই দিচ্ছি। এবার জাস্ট আমরা কাটাকুটি করবো, 2-1-কে 2, 32-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 16, তাহলে আমরা লিখবো কি 16 বর্গ একক, ঠিক আছে, 16 বর্গ একক। তাহলে আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি না, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কত পেলাম, এই ত্রিভুজের কিন্তু আমরা ক্ষেত্রফল পেলাম, কত পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 16 বর্গ একক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা, 16 বর্গ একক পেলাম। এইবারে অঙ্কের যে জায়গা থেকে আমি দাগ দিচ্ছি সেখান থেকে দাগ দাও তোমরাও, দেখবে বলে দিয়েছে, এবারে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে DEF যথাক্রমে BC CA এবং AB বাহুর মধ্যবিন্দু, দেখবে বলে দিয়েছে D তার মানে BC বাহুর মধ্যবিন্দু, এই হলো D BC বাহুর মধ্যবিন্দু, E হলো CA বাহুর মধ্যবিন্দু, এই হলো CA বাহু তার মধ্যবিন্দু কি E, আর দেখবে বলে দিয়েছে F হলো কি, F হলো AB বাহুর মধ্যবিন্দু, তাহলে এই হলো F, সেটা দেখো এই যে এবির মধ্যবিন্দু বলে দিয়েছে। এই 3টে বিন্দুকে যদি আমরা যোগ করি না, দেখো এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দেখো আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটার এবারে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি ত্রিভুজ, DEF, দেখতে পাচ্ছ DEF, এই যে ছোট্ট ত্রিভুজটা, এবারে আমরা না এইটার ক্ষেত্রফল নির্ণয় করব।
কিন্তু ক্ষেত্রফল যে নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করবার জন্য তো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দরকার, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক দরকার, তাই না? এই বিন্দুগুলোর স্থানাঙ্ক না থাকলে আমি কি করে করব ক্ষেত্রফল নির্ণয়, তাই না? তাহলে এই বিন্দুগুলোর আমাকে কি বের করতে হবে? স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এই বিন্দুগুলোর আমরা যখন স্থানাঙ্ক বের করব, কিভাবে করব খুব ভালো করে দেখো। এই যে যদি আমি ই এর স্থানাঙ্ক নির্ণয় করি, ই, এই যে দেখো ইটা কোন দুটো বিন্দুর মধ্যবিন্দু বলো তো? কোন দুটো বিন্দুর মধ্যবিন্দু? দেখো ই হলো কিন্তু সি আর এর মাঝখানের বিন্দু, তাই না? তাহলে আমরা দেখো কি করব, দেখো আমরা এখানে না এই যে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে এক এক করে দেখো এরকমভাবে লিখছি, এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বাহুর মধ্যবিন্দুর কি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে নির্ণয় করতে হয় খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, খুবই সহজ। কি করব বলো তো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? কার করছি? এ আর সি এর মাঝখানের বিন্দু। তাহলে কীরকমভাবে করব দেখো, এর প্রথমের সঙ্গে যোগ করব সি এর প্রথম সংখ্যাকে। তাহলে দেখো সি এর প্রথম সংখ্যা কি রয়েছে? 5। তাহলে দেখো কীরকমভাবে করব, এর প্রথমে কে রয়েছে? -1, তার সাথে যোগ করব সি এর প্রথমে কে রয়েছে? 5, যোগ করে 2 দিয়ে ভাগ, বোঝা গেল? আবার দেখো এর সেকেন্ডে কে রয়েছে? দেখো এর সেকেন্ডে রয়েছে 5, তার সাথে যোগ করব সি এর সেকেন্ডে কে রয়েছে? সি এর সেকেন্ডে দেখো রয়েছে 7, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে দেখো কত পাচ্ছি? -1 আর 5-এ কত হবে? শুধু 4/2। আর এখানে দেখো কত হবে? 5-এর সাথে হবে 12/2। তাহলে 4-কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, 12-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হবে কিন্তু 6, তাই না? তাহলে এই আমরা কি পেলাম? এই আমরা পেলাম এসি বাহুর মধ্যবিন্দু, কত পেলাম? 2,6। তাহলে এই দেখো এখানে আমরা লিখবো কত? 2,6। একইভাবে আবার আমরা কোন বাহুর মধ্যবিন্দু বের করব? এবারে ভাবো এই যে এই বাহুটার করছি, এই যে দেখো বি আর সি এর মধ্যবিন্দুকে ডি, তাহলে চলো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। ডি বিন্দুটা কোথায় অবস্থিত? বি আর সি এর মাঝখানে, তাই তো? তাহলে চলো আমরা এখানে আবার একইভাবে লিখব যে আমরা এবারে একইভাবে কি লিখব যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দুর কি লিখব? বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? স্থানাঙ্ক। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ওই একইভাবে চলো বের করব। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করব। তাহলে দেখো বি এর প্রথমে কে রয়েছে আর সি এর প্রথমে কে রয়েছে? দেখো বি এর প্রথমে রয়েছে কত? 3, আর সি এর প্রথমে কত রয়েছে? 5। তাহলে বি এর প্রথমে রয়েছে 3, তার সঙ্গে যোগ করব সি এর প্রথমে কত রয়েছে? 5, যোগ করে 2 দিয়ে ভাগ। এইভাবে করতে হবে, ঠিক আছে? আবার দেখো এই একইভাবে দেখো, এবার দেখো বি এর সেকেন্ডে কত রয়েছে? 1, তার সাথে যোগ করব সি এর সেকেন্ডে দেখো কত রয়েছে? 7, যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ। এইভাবে কিন্তু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? 3 আর 5-এ কত হবে? 8/2। আর এখানে দেখো আমরা কত পাচ্ছি? 1 আর 7-এ 8/2। তাহলে আমরা দেখো যদি কাটাকুটি করি, 2-1-কে 2, 8-কে ভাগ করলে কত হবে? 4, 2-1-কে 2, 8-কে ভাগ করলে কত হবে? 4। তাহলে দেখো আমি এই সাইডে করছি, পেলাম কত? 4, এখানেও দেখো কত পেয়েছি? 4, তাই না? 4,4। তাহলে এইটাও হলো কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কত পেলাম? বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,4। এইবারে আমরা কোন বিন্দুটার স্থানাঙ্ক বের করব? কোন বিন্দুটার স্থানাঙ্ক বের করব? দেখো এবারে কিন্তু আমরা করব, দেখো এটা তো আমাদের বের করা হলো। এবারে আমরা এই যে এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এফটা কার মাঝখানে রয়েছে? দেখো এফ কার মাঝখানে রয়েছে? এফ কিন্তু রয়েছে এ আর বি এর মাঝখানে, দেখো রয়েছে এফ। তাহলে চলো এফ এর স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা আবার একইভাবে কিন্তু লিখব যে এফ বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে দেখো আমি এই জায়গাটা থেকে লিখছি, দেখো এতটা তো আমাদের হয়ে গেছে, এই এতটা আমাদের হয়ে গেল। এরপর থেকে আমি এখান থেকে দেখো লিখছি, কি লিখবো? এবারে রয়েছে দেখো এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আমরা কি লিখবো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে দেখি স্থানাঙ্কটা কত হচ্ছে। দেখো স্থানাঙ্ক বের করবার সূত্র এবারে কার করছি? এ আর বি। তাহলে দেখো বলো, তোমরাই বলো, এর দেখো প্রথমে কি রয়েছে? এর প্রথমে দেখো
এর দেখো প্রথমে রয়েছে -1 আর বি এর দেখো প্রথমে কত রয়েছে 3, আগে যোগ করব এর প্রথমের সঙ্গে বি এর প্রথমকে। এর প্রথমে রয়েছে -1, তার সাথে যোগ করব বি এর প্রথমে কত রয়েছে 3, যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, আবার একইভাবে তোমরাই বলো এর সেকেন্ডে কত রয়েছে 5, তার সঙ্গে যোগ করব বি এর সেকেন্ডে কত রয়েছে 1, 5 তার সঙ্গে যোগ করব কত 1 করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখি আমাদের এখানে কত হচ্ছে, আমরা কত পাচ্ছি দেখি তো। দেখো -1 আর 3, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2 বাই, এখানে এবারে দেখো নিচে কত রয়েছে, নিচেও দেখো রয়েছে কিন্তু 2। ঠিক আছে, আবার একইভাবে তোমরাই বলো 5 আর 1 যোগ করলে কত হবে 6, এবং নিচে দেখো এখানে কত রয়েছে 2, বোঝা গেল? তাহলে দেখো আমরা এবার কাটাকুটি করছি, 2 দিয়ে 2কে ভাগ করলে আমরা কত পাবো 1, 2 1কে 2, 2 দিয়ে আমরা যদি 6কে ভাগ করি কত পাবো 3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, এখানে পেয়েছি 1 কমা এখানে দেখো কত পেয়েছি 3 পেয়েছি। তাহলে দেখো আমরা এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কত পেলাম, এই যে এবির মধ্যবিন্দু কত পেলাম 1,3। তাহলে দেখো আমি এখানে লিখছি 1,3। তাহলে দেখো আমরা কিন্তু এই যে ছোট্ট ত্রিভুজটা DEF এবারে কিন্তু তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কারণ ডি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, ই এর দেখো স্থানাঙ্ক পেয়ে গেছি, এফ এরও কিন্তু স্থানাঙ্ক পেয়ে গেছি। এবারে আমরা এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে কিন্তু পারবো। তাহলে ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় তো আমি করব, তো তার আগে আমাকে কি করতে হবে বলো তো, এইগুলোকে একটু মুছে নিতে হবে, কারণ আমার তো বোর্ডে জায়গা নেই। তো তোমরা কিন্তু খুব ভালো করে এতটা পুরো নোট ডাউন করে নাও। এই এতটা হয়ে যাওয়ার পর তোমরা এতটা খাতায় লিখে নেওয়ার পর তারপর থেকে নিচ থেকে কিন্তু তোমরা লিখতে লাগবে। আমার জায়গা নেই বলে আমি কিন্তু এই অংশগুলোকে সব মুছে দিচ্ছি। ঠিক আছে, এই অংশগুলোকে কী করছি আমি মুছে দিচ্ছি। ওকে, চলো এইবারে আমি কার ক্ষেত্রফল নির্ণয় করব, ছোট্ট ত্রিভুজটা DEF। ঠিক আছে, মানে এই ত্রিভুজটার। তাহলে চলো আমি এখানে এরকমভাবে লিখবো ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। চলো এর ক্ষেত্রফলটা আমরা একটু নির্ণয় করে ফেলি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আর আমি বেশি লিখছি না, এই সূত্রটাকে দেখে দেখে টুকে দিচ্ছি। হ্যাঁ দেখো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি, x1 তারপরে কি হয় y2 মাইনাস y3, তারপরে কি হয় প্লাস x2 ইন্টু কি হয় y3 মাইনাস y1, তারপরে কি হয় x3 ইন্টু y1 মাইনাস y2। এই হয় কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে চলো আমরা এবার ক্ষেত্রফলটাকে নির্ণয় করি। তাহলে দেখো আমরা এই যে এই জায়গাটা থেকে আরম্ভ করি, ভাবো এইগুলোকে আমি মুছে দিই, এই বিন্দুর স্থানাঙ্কগুলোকে মুছে দিই, এইগুলোকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি কি বের করেছিলাম 4,4, তো তাহলে আমি এই জায়গাটাতে লিখছি, দেখো এখানে প্রথমে আমরা বের করেছিলাম 4,4, তাহলে এই হলো x1, এই হলো y1, এই হলো x2, এই হলো y2, এই হলো x3, এই হলো y3, তাই না? তাহলে দেখো x1 মানে 4, তাহলে দেখো এখানে কত হবে, x1 এর জায়গায় আমি লিখছি 4, y2 এর জায়গাতে কত লিখবো 6, মাইনাস y3 এর জায়গাতে কত লিখবো, এই দেখো y3 মানে কত 3, তাই না? আবার দেখো এখানে রয়েছে x2 এর জায়গাতে কত লিখবো 2, তারপরে দেখো এখানে রয়েছে y3 এর জায়গাতে কত লিখবো, এই দেখো y3 মানে কিন্তু 3। ঠিক আছে, আবার দেখো y1 মানে কত, এই দেখো y1 মানে কিন্তু দেখো 4, দেখতে পেয়েছো তো, এই দেখো y1 মানে 4। আবার দেখো এখানে কি রয়েছে x3, তারপরে দেখো এখানে দেখো কি রয়েছে x3, তাহলে x3 এর জায়গাতে কত বসাবো, দেখো x3 মানে কিন্তু 1, তাহলে এখানে লিখবো 1। তারপরে দেখো এখানে কি রয়েছে y1 মানে এই দেখো y1 মানে কিন্তু 4 বিয়োগ y2 মানে কি বলো তো, দেখো y2 মানে হলো কিন্তু 6। তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে। এবারে দেখো 1/2 যেমন আছে, 4 কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 4 গুণ 6 থেকে 3কে বিয়োগ করলে কত হবে 3 হবে, যোগ 2, এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে দেখো 3 থেকে 4কে বিয়োগ করলে কত হবে -1, মাইনাস হলেই না ব্র্যাকেট করে দেবে কিন্তু। ঠিক আছে, আবার দেখো 1 কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে দেখো 4 বিয়োগ 6 মানে কত হবে -2। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কি করব বলো তো, দেখো 4 আর 3কে যদি আমি গুণ করি কত পাবো 12, তারপরে দেখো 2 গুণ 1, তাহলে 2 1কে কত হবে 2, এবারে দেখো 2 এর আগে প্লাস আর এই 1 এর আগে মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম। ঠিক আছে, আবার দেখো 1 গুণ 2 কত হবে 2 1কে 2, 1 এর আগে প্লাস 2 এর আগে মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম। ঠিক আছে, তো দেখো এবারে কীরকম হবে,
দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। তাহলে দেখো 12 থেকে আমি যদি 2কে বিয়োগ করি কত পাবো 10, আর 10 থেকে যদি আমি 2কে বিয়োগ করি কত পাবো 8, তাই না? তাহলে এবার চলো কাটাকুটি করি, 2 1কে 2, 8কে ভাগ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে আমরা পাবো কত অ্যান্সার 4 বর্গ একক। তাহলে দেখো আমরা এই যে ছোট্ট ত্রিভুজটা ভালো করে তোমরা দেখবে, এই যে ছোট্ট ত্রিভুজটা DEF দেখতে পেয়েছো তো, এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম 4। আর পুরো এই যে বড় ত্রিভুজটা ABC, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কত পেয়েছি বলো তো? বড় ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছি, তোমরা এইখানটায় দেখো 16। তাহলে দেখো কোন ত্রিভুজের ক্ষেত্রফল বেশি? অবশ্যই বড় ত্রিভুজ মানে ABC, তার ক্ষেত্রফল বেশি, তাই না? আর কোন ত্রিভুজের ক্ষেত্রফল কম? এই যে DEF, ঠিক আছে। আচ্ছা, বড় ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বেশি, কতটা বেশি ছোট ত্রিভুজের থেকে? ছোটটার 4, বড়টার কত? বড়র ক্ষেত্রফল কিন্তু হলো 16, মানে 4-এর থেকে এর ছোটটার ক্ষেত্রফল কত 4, তার থেকে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা আরও 4 গুণ বেশি, তাই জন্যই না হচ্ছে এখানে 16। বোঝা গেল? তার মানে ছোট ত্রিভুজটা কিন্তু বড় ত্রিভুজের থেকে, বা আমি যদি উল্টে বলি বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজের থেকে তো বড়, কিন্তু কতটা বড়? 4 গুণ বড়, তাই না? 4 গুণ কিন্তু বড়, তাই তো? তাহলে আমি আবারও এই কথাটাকে বারবার বলছি যে বড় ত্রিভুজটা মানে কি, আমি এরকমভাবে লিখছি, অতএব বড় ত্রিভুজ মানে কি? ত্রিভুজ ABC। বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজের থেকে ছোট ত্রিভুজের নামটা কি দেখো তো? DEF। তাহলে DEF, ঠিক আছে। তাহলে আবারও বলছি, বড় ত্রিভুজটা, এই হলো বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজের কত গুণ বেশি? বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজের কিন্তু 4 গুণ বেশি, তাই না? তোমরা বুঝতেই পারছো, তার কারণ এইটা হলো 16 আর এইটা হলো 4। তাহলে দুজনকে সমান করতে গেলে কি করতে হবে? এই দিকে 16 আর এই দিকে 16 করতে গেলে কি করতে হবে? আরও 4 গুণ করতে হবে না? তাহলে এইটার থেকে এইটা কত গুণ বেশি? 4 গুণ কিন্তু বেশি। বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে যে বড় ত্রিভুজটা ছোট ত্রিভুজের থেকে 4 গুণ বেশি। তাহলে আমরা পেয়ে গেলাম বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছি 16, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রফল 4। তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল এই ছোটর থেকে কত 4 গুণ বেশি। তাহলে এইটাই জাস্ট আমাদের কাছে জানতে চেয়েছে, আর আমাদের প্রমাণ করাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা করব 11 দাগের এমসিকিউগুলো। 10 পর্যন্ত তো আমাদের হয়ে গেছে, এবারে আমরা করব 11 দাগের এমসিকিউগুলো। তাহলে প্রথমেই আমরা 11 দাগের 1 থেকে আরম্ভ করি, যেখানে দেখবে বলে দিয়েছে 0,4, তারপরে দেখবে বলে দিয়েছে 0,0, তারপরে দেখবে বলে দিয়েছে -6, কত বলে দিয়েছে 0, বলে দিয়েছে এই বিন্দু তিনটির দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করে? প্রথমে তো এখানে লিখে নিতে হবে x1 y1, এটা হলো x2, এটা হলো কি y2, এবং এই জায়গাটা আমরা কি ধরে নেব x3, আর এইটা কি হবে y3। এবারে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তো তোমরা সবাই জানো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করে সেই সূত্রটাকে না তোমরা আগে এখানে লিখে নেবে। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটাকে দেখো আমি এখানে লিখে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে আবার কি হবে x3, তারপরে হবে y1 y2, তারপরে এরকম ব্র্যাকেট মোট দেব। এইবারে তোমরা ভালো করে দেখো, আমরা এখানে মানগুলোকে বসাই 1/2। তাহলে দেখো এখানে এক্সের জায়গাতে x1-এর জায়গাতে কত বসাবো? x1 মানে হলো কত 0। তারপরে দেখো এখানে কি রয়েছে y2 এর জায়গাতে আমরা কত বসাবো? y2 এর জায়গাতে দেখো y2 মানেও কিন্তু 0, তাহলে এখানে আমরা লিখবো 0। আবার দেখো রয়েছে y3 এর জায়গাতেও কত লিখবো? 0। ঠিক আছে, তারপরে দেখো এখানে রয়েছে x2 এর জায়গাতে কত লিখবো? এই দেখো x2 মানেও কিন্তু 0। তারপরে দেখো রয়েছে কি y3 এর জায়গাতে 0। তারপরে দেখো কি রয়েছে y1 এর জায়গাতে কত লিখবো? এই দেখো y1 মানে কিন্তু হলো 4। তারপরে আবার দেখো এখানে রয়েছে x3 এর জায়গাতে কি লিখবো? -6। তাহলে দেখো প্লাসে মাইনাসে একেবারে আমরা কি দেবো? প্লাসে মাইনাসে আমি এখানে একেবারে দিচ্ছি মাইনাস। তারপরে দেখো কি রয়েছে এখানে y1, তাহলে y1 এর জায়গাতে লিখবো কত? 4।
তারপরে দেখো এখানে রয়েছে y2 এর জায়গাতে কত লিখবো 0। ঠিক আছে, তাহলে এই হলো। এইবারে আমরা যদি যোগ গুণগুলোকে করি তাহলে দেখো কত হবে 0, এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, 0 থেকে 0 বিয়োগ করলে 0। আবার দেখো 0, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 0 থেকে 4কে বিয়োগ করলে আমরা কত পাবো -4, মাইনাস থাকলেই না ব্র্যাকেটের মধ্যে কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, 6, তারপরে গুণ চিহ্ন, তাহলে এখানে দেখো 4 থেকে 0কে বিয়োগ করলে কত হবে 4 হবে, তাই না? তাহলে দেখি এখানে ঠিক কত হচ্ছে, দেখো 0 আর 0কে গুণ করলে হবে 0, প্লাস 0 আর 4কে গুণ করলে কত হবে 0, তারপরে এখানে দেখো 6 আর 4কে গুণ করলে কত হবে 24। তাহলে 1/2, তাহলে দেখো শূন্যগুলোকে বাদ দাও, এগুলোর তো কোনো মূল্য নেই, -24 এখানে কেবলমাত্র পড়ে থাকছে। এবারে দেখো আমি যখন মোড তুলে দেব, আর যখন আমি এখানে মোড লিখবো না, যখনই আমি মোড তুলে দেব তখন কি হবে মাইনাসটাও উঠে যাবে। মোডের কাজ কি, মোডের কাজ হলো মাইনাসকে রিমুভ করা, তুলে দেওয়া। তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে এখানে যখন আমি মোড না লিখে শুধু 24 লিখবো তখন কিন্তু মাইনাসটাকে তুলে দেব। তাহলে কাটাকুটি করি, চলো 2 1 2, 24কে ভাগ করলে কত হবে 12, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 12 বর্গ একক। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল কত দাগের, 1 দাগের এরটা। তাহলে দেখি 12 বর্গ একক কত নম্বর অ্যান্সারে রয়েছে, দেখবে 12 কিন্তু বলে দিয়েছে বি এর দাগে, দেখবে বি এর দাগের অ্যান্সারে রয়েছে কিন্তু 12। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 11 দাগের 1 এরপরে দেখবে 11 দাগের 2তে কি বলে দিয়েছে, দেখো 11 দাগের 2তে বলে দিয়েছে 7, -5, তারপরে দেখবে বলে দিয়েছে -2, 5, তারপরে দেখবে বলে দিয়েছে 4, 6, বলে দিয়েছে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে দেখো আমি প্রথমে এটা ভাবো ত্রিভুজ এঁকে নিলাম, এই হলো একটা ত্রিভুজ, ত্রিভুজের আমি একটা নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি। আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্ক ভেবে নেওয়া হলো এইটা, এ বিন্দুর স্থানাঙ্ক কত আমি ভেবে নিচ্ছি 7, -5, বি বিন্দুর স্থানাঙ্ক আমি এইটাকে ভেবে নিচ্ছি -2, 5, আর সি বিন্দুর স্থানাঙ্ককে আমি এইটা ভেবে নিচ্ছি 4, 6। এবারে এই ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্র মানে কি এই মধ্যমা, এই মধ্যমা এবং এই মধ্যমাটা যে বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে এই বিন্দুটাকে বলা হয় কিন্তু ভরকেন্দ্র, এবং এর স্থানাঙ্ক কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমরা লিখব ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের কি লিখব স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করবার সূত্র কি তোমরা কিন্তু সবাই জানো, প্রত্যেকটা বিন্দুর প্রথম সংখ্যাকে নেব, প্রত্যেকটা বিন্দুর, যেমন এ বিন্দুর প্রথম সংখ্যাটা কত রয়েছে 7, বি বিন্দুর প্রথম সংখ্যাটা -2 এবং সি বিন্দুর প্রথম সংখ্যা 4, প্রত্যেকটাকে যোগ করব, করে 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো প্রথমে কত রয়েছে 7, তার সাথে যোগ করব -2, মাইনাসে থাকলেই না ব্র্যাকেটে নিয়ে নেব, যোগ তার সাথে কাকে যোগ করব সি এর, দেখো প্রথমে কত রয়েছে 4, যোগ করে কি করব 3 দিয়ে ভাগ, এইভাবে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করে। এবারে প্রত্যেকটার সেকেন্ডকে নেব, সেকেন্ড সংখ্যাটাকে, এর সেকেন্ডে দেখো কত রয়েছে 5, তার সাথে যোগ করব, প্রত্যেকটা বিন্দুর সেকেন্ডের নাম্বারটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। আবার দেখো বি এর দেখো সেকেন্ডে কত রয়েছে 5, তার সাথে যোগ করব, দেখো সি এর দেখবে সেকেন্ডে কত রয়েছে 6, যোগ করে কি করব 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখি কত হচ্ছে 7, তাহলে দেখবে প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস, আর এখানে দেখো হচ্ছে কত 3, আবার দেখো এখানে -5 + 5 + 6/3। তাহলে দেখি আমরা এখানে কত পাচ্ছি বলো তো, দেখো 7 থেকে যদি আমি 2কে বিয়োগ করি কত পাবো 5, এবং 5-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি কত পাবো 9 পাবো, তাই না? আবার এই দিকে দেখো তোমরা -5 + 5 কেটে গেল, এখানে তাহলে পড়ে থাকছে 6, তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত 3 1 3, 3 3 9, তাই না? আবার দেখো 3 1 3, 3 2 6, তাহলে এখানে পাচ্ছি 2 আর এখানে পেয়েছি 3, এটাকে লিখলাম। তাহলে এই কিন্তু হয়ে গেল ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে 3, 2 কত নম্বরে রয়েছে দেখবে সি নম্বরে কিন্তু এর অ্যান্সারটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 11 দাগের 2-এরটা। তাহলে এবারে দেখো আমরা চলে আসবো 3 দাগেরটায়, বলে দিয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ এবিসি = 90 ডিগ্রি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0, 4 এবং
3,0 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো এই তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেখতে কিন্তু পুরো এরকম হয়, তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজ দেখতে এরকম হয়, এ বি সি। আচ্ছা, এই ত্রিভুজগুলো আমি তোমাদেরকে কি বলেছি, সব কিন্তু গ্রাফ পেজের মধ্যে রয়েছে, গ্রাফ পেজের মধ্যে, ঠিক আছে। আর সমকোণী ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি বলেই দিয়েছে, এবিসি 90 ডিগ্রি। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে, 0,4। আর সি বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে কিন্তু 3,0। তাহলে এই দেখো আমি কিন্তু ত্রিভুজটাকে আঁকলাম। এবারে এই ত্রিভুজগুলো কোথায় অবস্থিত, এই ত্রিভুজগুলো কিন্তু গ্রাফ পেজে অবস্থিত। তাহলে গ্রাফ পেজে আমি যদি ত্রিভুজটাকে বসাই তাহলে কেমন হবে, গ্রাফ পেজে আমি যদি ত্রিভুজটাকে বসাই তাহলে ত্রিভুজটা কিছুটা এই রকম হবে। দেখো এখানে বলে দেওয়া রয়েছে 0,4। 0 মানে কি, 0,4 মানে 0 মানে কিন্তু আমরা এখানেই দাঁড়িয়ে আছি, 4 মানে দেখো 1 2 3 4, তাই না, এরকমভাবে হয় কি 0,4। এরপরে দেখো বলে দিয়েছে 3,0, তাহলে এই দেখো এই তো 0, তাহলে 1 2 3, তারপরে দেখো কি রয়েছে 3,0। 0 মানে কি, আমি উপরেও যেতে পারবো না নিচেও নামতে পারবো না, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি 0,4, আর এই বিন্দুটা কি হচ্ছে বলো তো 3,0। তাহলে এবারে আমি যদি এই বিন্দুটা আর এই বিন্দুটাকে যুক্ত করে দিই তাহলেই কি পেয়ে যাচ্ছি আমরা, সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে এই ত্রিভুজটা কিন্তু গ্রাফ পেজে রয়েছে, আমি এইবারে নাম দিচ্ছি এ বি আর সি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের দেখবে এই কোণটা কত হয় 90 ডিগ্রি, তাহলে দেখো এইটা হলো কিন্তু 90 ডিগ্রি, বোঝা গেল। এবারে আমাদেরকে এই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, তাহলে আমি যদি এরকম লিখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা কি জানো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 1/2 ইন্টু ভূমি ইন্টু লম্ব, এটা কিন্তু সমস্ত ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে চলো আমরা ভূমির জায়গাতে কত বসাবো, তাহলে ভূমি কত তোমরাই বলো। দেখো ভূমি হলো এই তো 0 1 2 3, তাহলে ভূমি কত 3, তার মানে এইখান থেকে এতটা যেতে যাচ্ছি মানে এই দেখো এই 0 থেকে এতটা যাচ্ছি মানে আমি কিন্তু 3 ঘর যাচ্ছি, দেখো 1 2 3, তাই না, 3 ঘর যাচ্ছি। তাহলে ভূমি কত হবে, ভূমি হবে কিন্তু 3 হবে, বোঝা গেল। আর লম্ব কত, লম্ব মানে দেখো এইখান থেকে এই দাগটাকে বলা হয় লম্ব, তাহলে এইখান থেকে আমি এতটা যাচ্ছি মানে কতটা যাচ্ছি, দেখো এই তো 0, এই 1 এই 2 এই 3, তারপরে এই জায়গাটা হচ্ছে 4, তার মানে লম্বটা কত 4 ঘর আর ভূমিটা কত 3 ঘর, তাহলে লম্ব 4 ঘর বলে আমি এখানে কত লিখছি 4, বোঝা গেল। 2 1 2 2 2 4, তাহলে হচ্ছে কত 3 আর 2 গুণ করলে হচ্ছে কিন্তু 6 বর্গ একক। তাহলে আমাদের এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কত পেলাম, 6 বর্গ একক। আচ্ছা 6 বর্গ একক কিন্তু এর উত্তরটা বিতে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে বি এর অ্যান্সারটা হলেও সঠিক, বোঝা গেল। তো দেখো এইবারে যে অঙ্কটা রয়েছে 4-এর দাগেরটা, সেটাকে দেখবে আমি বোর্ডেই কিন্তু লিখে নিয়েছি। তো দেখবে দেওয়া রয়েছে 0,0 4, -3 এবং x, y বিন্দু 3টি সমরেখ হলে। আচ্ছা তোমরা সবাই জানো যে সমরেখ, এই যে সমরেখ বিন্দু এই কথাটার মানে কি, সমরেখ বিন্দু কথার মানে হলো একটা সরলরেখার ওপরেই যখন এরকম 3টে বিন্দু থাকবে তখন তাকে আমরা কি বলি, সমরেখ বিন্দু। বা এরকমও হতে পারে, এরকম একটা সরলরেখা তার উপরেই যখন 3টে বিন্দু এরকম থাকবে তখন আমরা তাকে কি বলি, বলে থাকি কিন্তু সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু হয়েছে কি হয়নি সেটা আমরা কি করে বুঝি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাওয়ার সময়, মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পরে যদি দেখি অ্যান্সার আসছে 0, তাহলেই আমরা বুঝে যাই যে এই বিন্দুগুলো দিয়ে কোনো ত্রিভুজ নির্ণয় করা যায়নি, বিন্দুগুলো একই সরলরেখার উপরে অবস্থিত, অর্থাৎ বিন্দুগুলো সমরেখ। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই বিন্দুগুলো দিয়ে কি করব বলো তো, এই বিন্দুগুলো দিয়ে আমরা ত্রিভুজ নির্ণয় করব, এবং ত্রিভুজ নির্ণয় করবার সময় অ্যান্সার যদি 0 পেয়ে যাই তাহলে কি হয়ে যাবে, আমাদের বিন্দুগুলো সমরেখ। তাহলে চলো আমরা না ত্রিভুজ নির্ণয় করি। তাহলে ত্রিভুজ নির্ণয়ের সূত্রটা তোমরা কিন্তু সবাই জানো, ত্রিভুজ নির্ণয়ের সূত্র কি 1/2, তারপরে কি হয় x1, তারপরে কি হয় y2 y3, তারপরে দেখবে কি হয় x2, তারপরে হয় y3 y1, তারপরে হয় x3, তারপরে কি হয় তোমরা সবাই জানো y1 y2। তো তোমরা তো সবাই এই সূত্রটা জানো। এবারে এই সূত্র থেকে বলে দিয়েছে
এই সূত্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফল আগে আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে x1 এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো x1 মানে কি জানি আমরা 0, y2 এর জায়গাতে কত লিখবো, এই দেখো y2 মানে কি -3, তারপরে দেখো y3 এর জায়গাতে কত লিখবো, দেখো y3 এর জায়গায় রয়েছে x, তাই না। আবার দেখো x2 এর জায়গাতে কত লিখবো, দেখো x2 মানে হলো 4, তারপরে দেখো এখানে রয়েছে y3 এর জায়গায় কি লিখবো, y লিখবো, y1 এর জায়গাতে কত লিখবো, এই দেখো y1 মানে কিন্তু হলো 0। তাহলে দেখো এখানে বলে দিয়েছে x3, তাহলে x3 এর জায়গাতে কত লিখবো x, y1 এর জায়গাতে কত লিখবো, এই দেখো y1 এর জায়গায় 0 লিখবো, মাইনাস, আবার দেখো এখানে y2 এর জায়গাতে কত লিখবো, এখানে দেখো y2 এর জায়গাতে আমরা লিখবো কিন্তু, তাহলে দেখো y2 এর জায়গাতে আমরা লিখবো কিন্তু দেখো -3। তাহলে এবারে তোমরাই বলো এই যে দুটো মাইনাসে মাইনাসে আমরা কি করে দেবো, দুটো মাইনাসে মাইনাসে এই জায়গাটাতে কিন্তু আমি লিখবো প্লাস। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, দেখো আমরা এখানে পাচ্ছি, তোমরা এখানে প্রথমেই দেখবে দেখো রয়েছে 0, তাহলে আমি দেখো এখানে লিখছি 0, তারপরে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, আমরাও দেবো গুণ চিহ্ন। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, -3 থেকে x, তাহলে -3 থেকে x বিয়োগ করে যে বিয়োগ ফলটা হবে তার সঙ্গে যদি আমি 0কে গুণ করি তাহলে আমরা অ্যান্সার কী পাবো, 0-এর সঙ্গে আমি যদি পুরোটাকে গুণ করি তাহলে আমরা অ্যান্সার পাবো 0, তাই না। আবার এখানে তোমরা দেখবে 4 রয়েছে, তাহলে দেখো y থেকে যদি আমরা 0কে বিয়োগ করি কি পাবো, y পাবো, এখানে গুণ চিহ্ন দিচ্ছি। আবার এখানে দেখো x, তারপর গুণ চিহ্ন, তাহলে 0-এর সঙ্গে 3কে যোগ করলে আমরা কি পাবো, 3 পাবো, তাই না। তাহলে শেষ পর্যন্ত আমাদের এখানে এসে কী দাঁড়াচ্ছে, 0টা বাদ দাও, y আর 4কে যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাবো কিন্তু 4y, আর দেখো x আর 3কে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো কিন্তু 3x, তাই না। তাহলে এই হলো ব্যাপার। তাহলে দেখো বলেই দিয়েছে এই বিন্দুগুলো কি বলে দিয়েছে, বিন্দু 3টে সমরেখ হবে। সমরেখ মানে তোমরা জানোই একই সরলরেখার ওপর যদি 3টে বিন্দু অবস্থান করে তখন তাকে এই বিন্দুগুলোকে আমরা কি বলি, সমরেখ। তাহলে বলেই দিয়েছে এই 3টে বিন্দু সমরেখ হবে, অর্থাৎ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবার সময় অ্যান্সার হবে 0। কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু অ্যান্সার 0 হয়নি। তাহলে তোমরাই বলো y এর জায়গায় আর x এর জায়গাতে কোন মান বসালে তবে অ্যান্সার হবে 0। মানে আমি যদি a এর দাগে দেখি, প্রথমে আমি x এর জায়গায় 8 আর y এর জায়গায় কি বসাবো বলো তো, y এর জায়গাতে কিন্তু আমরা বসাবো, তোমরা যদি দেখো অপশানগুলোয় বলে দিয়েছে y = -6, y = -6, তাহলে আমরা এইটা বসিয়ে দেখব 0 হয় কিনা, যদি না হয় তাহলে x এর জায়গায় 8 y এর জায়গায় 6 বসিয়ে দেখব 0 হয় কিনা, যদি না হয় তাহলে c এর দাগে দেখো x এর জায়গায় 4 y এর জায়গায় -6 বসিয়ে দেখব, তাও যদি 0 না হয় তাহলে x এর জায়গায় 8 এবং y এর জায়গায় -6 বসিয়ে দেখব। তাহলে চলো আমরা মানটাকে বসিয়ে দেখি। হ্যাঁ দেখো এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন বাদ দাও, 4, তাহলে এবারে গুণ চিহ্ন, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে আমরা বলো তো y এর জায়গাতে কত বসাবো। প্রথমে আমি a এর দাগেরটা করছি, a এর দাগে দেখো y এর জায়গায় কি রয়েছে -6, মাইনাস থাকলেই আমরা ব্র্যাকেট করে নেব। আবার এই যোগ চিহ্নটা যেমন আছে দিলাম, তারপরে দেখো এখানে রয়েছে 3, তারপরে গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন, তারপরে দেখো রয়েছে x এর জায়গাতে কত বসাবো 8। ঠিক আছে, প্রথমে আমরা এর দাগে x এর মান আর y এর মান বসিয়ে দেখব, যদি 0 হয় ভালো কথা, যদি না হয় তাহলে b এর দাগটা আবার করতে হবে কিন্তু। এবার দেখো আমি এই সাইডে করছি 1 এর 2, তারপরে দেখো 4 গুণ -6 তাহলে কত হবে -24, 4 6 24। আবার এই দিকে দেখো 3 আর 8 গুণ করলে কত হচ্ছে 24, তাহলে এই দেখো -24 + 24 যদি কেটে চলে যায় তাহলে এখানে তো গুণ চিহ্ন, তাহলে থাকবে কত 0, আর 1 এর 2 এর সঙ্গে তুমি যদি 0কে গুণ করো কি পাবো 0। তাহলে দেখো আমরা যদি x এর জায়গাতে 8 আর y এর জায়গায় -6 বসে এরকমভাবে করে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সার 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের হয়ে গেল, আমরা বলতে পারি হ্যাঁ এই বিন্দুগুলো তো সত্যিই সমরেখ, আর x এর জায়গায় আর y এর জায়গায় যদি এই যে x এর জায়গায় 8 আর y এর জায়গায় -6 বসানো যায় তাহলে অবশ্যই সমরেখ হয়ে যাচ্ছে। বোঝা গেল, যদি 8 আর -6 দিয়ে এখানে অ্যান্সার 0 না হয় তাহলে কিন্তু b এর দাগে আবার x এর জায়গায় 8 আর y এর জায়গায় 6 এরকম বসিয়ে বসিয়ে কিন্তু করতে হবে। তাহলে আমাদের খুব ভাগ্য ভালো যে এর দাগেই উত্তর আমাদের মিলে গেছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 4-এর দাগেরটা। এবারে আমরা যাব 5-এর দাগেরটায়। তো দেখো এবারে আমরা চলে আসবো 11-এর দাগের 5-এরটায়, যেখানে দেখবে বলে দিয়েছে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7, এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1,2 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে দেখো আমি প্রথমেই একটা এখানে ত্রিভুজ এঁকে নিচ্ছি, বেশ বড় করে একটা ত্রিভুজ এঁকে নিলাম। এবারে এই ত্রিভুজটার
এই জায়গাটায় নাম দিচ্ছি এ, এই জায়গাটায় নাম দিচ্ছি বি এবং এই জায়গাটায় নাম দিচ্ছি সি। এ বিন্দুর স্থানাঙ্ক দেখো কত বলে দিয়েছে কিন্তু 7, তাই তো। আর দেখবে বলে দিয়েছে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, আর বলে দিয়েছে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, তাই তো। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কি এই জায়গাটা, আমি এই জায়গাটার নাম দিলাম ডি বলে। এই হলো বি, এই হলো সি, তার মধ্যবিন্দু ডি। এবার আমি যদি এই জায়গাটাকে যুক্ত করি তাহলে এই একটা মধ্যমা পেলাম। ভরকেন্দ্র কোথায় হয়? ভরকেন্দ্র হয় এই জায়গাটাতে। ভরকেন্দ্র মানে কি তোমরা সবাই জানো, ভরকেন্দ্র মানে হলো এই মধ্যমাটা এবং এই মধ্যমাটা যে বিন্দুর ওপর দিয়ে যায় তাকে বলে ভরকেন্দ্র। তো আমি আন্দাজে ধরে নিলাম এই জায়গাটা ভরকেন্দ্র। আর এখানে এই মধ্যমাগুলোকে আর আমি আঁকছি না, আঁকার কোনো দরকার নেই, কিছু বলেনি তো বেকার আঁকবো কেন, তাই না? তাহলে শুধু আমি কি করলাম, এইটুকুনি আঁকলাম। এই ভরকেন্দ্রটার স্থানাঙ্ক কত বলে দিয়েছে বলো তো? এই ভরকেন্দ্রটার স্থানাঙ্ক কিন্তু দেখবে বলে দিয়েছে 1, -2। ঠিক আছে, তো জানতে চেয়েছে এই যে ডি বিন্দু মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কত। তো আমরা তো জানি না কত, তো আমি ধরে নিচ্ছি একটা হলো পি, একটা হলো কিউ ধরে নিলাম। এবারে দেখো এই হলো একটা সরল রেখাংশ, এ থেকে ডি পর্যন্ত একটা সরল রেখাংশ। এই এ থেকে ডি পর্যন্ত সরল রেখাংশটাকে অন্তস্থভাবে যদি বিভক্ত করা হয়, মানে এই তো এ আর এই ডি, তাহলে কোনো সরল রেখাংশকে অন্তস্থ মানে কি, সরল রেখাংশের মধ্যে থেকে যদি এরকমভাবে কি করা হয়, বিভক্ত করা হয় সরল রেখাংশ, তার ভেতর এইটা হলো কি তার ভেতর অংশ, এডি এর ভেতর হলো এইটা, ভেতর থেকে যদি অন্তস্থভাবে বিভক্ত করা হয় তাহলে এই জায়গাটার স্থানাঙ্ক কি করে বের করতে হয়, এই জায়গাটার স্থানাঙ্ক সেই সূত্রটা কিন্তু তোমরা জানবে। এই জায়গাটার স্থানাঙ্ক বের করতে হয় mx2 + nx1 / m+1, তারপরে আবার কমা দিতে হয়, দিয়ে আবার লিখতে হয় my2 + ny1 / m+n। তাহলে এই করলে আমরা কি পাবো, এই সরল রেখাংশটা রয়েছে না এ থেকে ডি, তার মাঝখানে এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা কিন্তু সরল রেখাংশের অন্তস্থ বিন্দু, মানে অন্তস্থভাবে বিভক্ত করে আমরা এই বিন্দুটা পেয়েছি। এই বিন্দুটাকে আমরা কীভাবে পেয়েছি, অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে অন্তস্থভাবে বিভক্ত করলে যে বিন্দুটা পাই তার স্থানাঙ্ক বের করবার সূত্র হলো কিন্তু এইটা। আর বইয়ের মধ্যে কিন্তু বলেই দিয়েছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলে দিয়েছে, 1,2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1,2। তাহলে দেখো আমি এই দিকে কি লিখলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক বইয়ে যেটা বলে দিয়েছে সেটাকে লিখলাম। আবারও বলছি এই বিন্দুটার স্থানাঙ্ক 1,2 বইয়ে বলে দিয়েছে যেটা, সেটাকে আমি এই দিকে লিখলাম। আর এই স্থানাঙ্ক বের করবার সূত্রটাকে আমি এই দিকে লিখলাম। তাহলে স্থানাঙ্ক বের করবার সূত্রকে অন্তস্থভাবে যদি কোনো সরলরেখাকে বিভক্ত করা হয় তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করবার সূত্রকে আমি এই সাইডে লিখেছি আর স্থানাঙ্কটাকে আমি এই দিকে লিখেছি। এবার চলো আমরা কি করব, এইখানে লিখে নেবো কি x1 y1, এই জায়গাটায় আমরা কি লিখব, পিটাকে ধরে নেবো x2, কিউটাকে ধরে নেবো y2, তাই না? আর তোমরা সবাই জানো ত্রিভুজের এইখান থেকে এতটার মাপ যদি হয় 2, তাহলে এইখান থেকে এতটার মাপ কত হবে, 1। এটা কিন্তু তোমরা সবাই জানো, ঠিক আছে? ত্রিভুজের যে উচ্চতা বা মধ্যমা যাই বলি না কেন, তার এইখান থেকে এতটার মাপ যা হবে, এইখান থেকে এতটার মাপ কিন্তু হবে তার অর্ধেক, এখান থেকে এতটার মাপ হবে তার অর্ধেক, ঠিক আছে? এইখান থেকে এতটার মাপ যদি হয় 100, তাহলে এখান থেকে এতটার মাপ হবে 50, এরকম ব্যাপার। তাই জন্য এখান থেকে পুরো এতটার মাপ যদি হয় 2, তাহলে এখান থেকে এতটার মাপ হবে 1। এই যে 2 আর 1 এটাকে আমরা কি ধরবো, বলবো m, আর এই একটাকে আমরা কি বলবো, n, ঠিক আছে? তাহলে এইখান থেকে এতটার মাপ আর এখান থেকে এতটার মাপকে আমরা কি বলবো, 2:1 অনুপাতে বিভক্ত, m:n অনুপাতে বিভক্ত, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা মানগুলোকে তো বসাবো, তাহলে আমরা আলাদা আলাদা করে অঙ্কটাকে করব। দেখো এই যে কমার প্রথমে যে অংশটা রয়েছে তার সাথে নেব এই যে কমা তার প্রথমের সংখ্যাটাকে। তাহলে দেখো এখানে দেখো কি রয়েছে, mx2 + nx1 / m+n, আর এখানে দেখো কমার প্রথমে কি রয়েছে, 1, সেটাকে নেব। আবার দেখো এই কমার দ্বিতীয়তে যে ভগ্নাংশটা রয়েছে অর্থাৎ my2 + ny1 / m+n, এই যে দ্বিতীয় ভগ্নাংশ তার সঙ্গে নেব এই দ্বিতীয় সংখ্যাটাকে, বোঝা গেল? তাহলে চলো এবারে আমরা মানগুলোকে বসিয়ে অঙ্কটাকে করে ফেলি ঝটপট করে। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, দেখো এম এর জায়গাতে কত বসাবো, আমরা জানি কিন্তু এম মানে হলো 2, তাহলে এম এর জায়গাতে বসাবো 2 × x2 এর জায়গাতে কত বসাবো, এই দেখো x2 মানে কিন্তু আমরা ধরে নিয়েছি p কে,
তাহলে আমরা এখানে লিখবো পি প্লাস এনের জায়গাতে কত বসাবো, এই দেখো এন মানে হলো 1 ইন্টু এক্স ওয়ানের জায়গাতে কত বসাবো, এক্স ওয়ান মানে কিন্তু এই দেখো 7, দেখতে পাচ্ছ 7। তাহলে এম প্লাস এন, এম মানে কত 2, এন মানে 1, তাহলে আমরা এখানে কত লিখবো 2 যোগ 1, আর এখানে হচ্ছে 1। তাহলে দেখবে এখানে 2 আর পিকে গুণ করলে আমরা কি পাবো 2p, প্লাস 1 আর 7কে গুণ করলে কত পাবো 7 একে 7। আবার দেখবে 1 আর 2কে যদি আমরা যোগ করি পাবো কত 3। তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো 3টা নিচে রয়েছে মানে ভাগ, এই দিকে চলে গেলে হয়ে যাবে কিন্তু গুণ হয়ে যাবে, তাই না, গুণ হয়ে যাবে। 1-এর সাথে যদি 3 গুণ করে দিই তাহলে কত পাবো আমরা, দেখো আমরা যদি 1 আর 3কে গুণ করে দিই তাহলে কত হবে 3 একে 3। তাহলে ভালো করে দেখবে এবারে 2p এদিকে যেমন আছে থাক 2p। তাহলে দেখো +7 এই সাইডে চলে গেলে কী হবে -7, তাই না, +7 এই দিকে চলে গেলে কী হবে -7। এবার আমার জায়গা নেই বলে আমি কিন্তু এই সাইডে করছি, হ্যাঁ, যেহেতু জায়গা নেই আমি কিন্তু এই সাইডটায় করছি। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি কিন্তু 2p সমান সমান, তাহলে দেখো 3 থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাবো -4। তাহলে দেখো 2টা কী রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে -4কে আমরা কী করব 2 দিয়ে ভাগ করলে কত পাবো 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আমরা দেখো এখানে পি সমান সমান কত পাচ্ছি কিন্তু এই দেখো মাইনাস, আর এখানে দেখো কত রয়েছে 2, তাহলে পি এর মান কত পেলাম -2 পেলাম। এবার আমরা এই সাইডটা করব একইভাবে, চলো আমরা এবার মান বসাবো। এম এর জায়গাতে কত বসাবো, এই দেখো এম মানে 2, তারপরে ইন্টু y2 এর জায়গাতে কত বসাবো, y2 এর জায়গাতে বসাবো এই দেখো y2 মানে কিন্তু কিউ, তাই না। তারপরে দেখো এখানে রয়েছে এন, এনের জায়গায় কত বসাবো, এন মানে 1 ইন্টু y1 এর জায়গায় কত বসাবো, y1 মানে -4, তাই না, মাইনাস হলে ব্র্যাকেট করে দেবো। তাহলে এখানে হচ্ছে এম প্লাস এন, এম এর মান 2, এন এর মান 1, 2 যোগ 1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখি তো, 2 আর কিউকে যদি আমি গুণ করি কী পাবো 2q, 1 আর 4কে যদি গুণ করি 4 একে 4, 1-এর আগে প্লাস 4-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে। এখানে কত রয়েছে 2 রয়েছে। তাহলে এই 3টা দাগের নিচে বসে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে 2 এর সাথে 3 হয়ে যাবে কিন্তু গুণ। তাহলে কত হচ্ছে 2q -4। তাহলে দেখো 2 আর 3 গুণ করলে 6। তারপরে দেখবে এখানে আমরা পাচ্ছি এই তো -4, এই সাইডে চলে গেলে কী হবে +4। তাহলে 2q, তাহলে 6 আর 4 যোগ করলে কত 10। আর এখানে তোমরা দেখো 2টা কী রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে হবে কিন্তু ভাগ। তাহলে 10কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 একে 2, 2 5 10। তাহলে আমরা কিউ সমান সমান কত পাচ্ছি কিন্তু 5। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে পি এর মান কি পেলাম আর কিউ এর মান কি পেলাম। দেখো পি এর জায়গায় আমরা কি লিখবো, পিটাকে আমি মুছে দিলাম, পি এর জায়গায় আমি কি লিখবো, পি এর মান পেয়েছি -2, পি এর মান পেয়েছি -2। এবার কিউটাকে মুছে দিচ্ছি, কিউ এর জায়গাতে আমি কত লিখবো, এই দেখো কিউ এর জায়গায় আমি লিখবো 5। তাহলে এই বি আর সি এর মধ্যবিন্দু ডি তার স্থানাঙ্ক কত -2,5। তো -2,5 তোমরা কিন্তু কত নম্বরে অ্যান্সারে পাবে, বিতে পাবে, কিন্তু অ্যান্সার হবে কিন্তু বি, বি এর দাগটাই হবে কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল।